হ্যালো এভরিওয়ান, হ্যালো, ওয়েলকাম টু প্রেপ উইথ মি। আজকে আমরা এসেছি আরও একটা ননটেক ভিডিও নিয়ে। তো আজকের যে ভিডিওটা সেটা নদিয়া এবং হাওড়া জেলাকে নিয়ে। তো আমরা এখন যে আলোচনাটা করব সেটা হচ্ছে, আমরা যেহেতু এর আগে মেদিনীপুর বিভাগ এবং মেদিনীপুর বিভাগ আলোচনা করেছি, মালদা বিভাগ আলোচনা করেছি, জলপাইগুড়ি বিভাগ আলোচনা করেছি, এবারে আমরা চলে আসবো প্রেসিডেন্সি ডিভিশনে। প্রেসিডেন্সি ডিভিশন যে টোটাল 5টা প্রশাসনিক ডিভিশন রয়েছে পশ্চিমবঙ্গের, এটা আমি এ নিয়ে আগেও আলোচনা হয়েছে, সেগুলোকে আর আমি বলছি না। তো সেখানের 5টা এবং 4টা টোটাল 14টা জেলা হয়ে যাওয়ার পরে, টোটাল 14টা জেলার পরে আমরা প্রেসিডেন্সি ডিভিশন নিয়ে পরে আলোচনা করব। তো প্রেসিডেন্সি ডিভিশনে যে জেলাগুলো রয়েছে সেটা হচ্ছে নদিয়া, হাওড়া, কলকাতা, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা। তার ভিতর আজকে আমরা আলোচনা করব নদিয়া এবং হাওড়া নিয়ে। তো নদিয়া সম্পর্কে প্রথমে আলোচনা করব, তারপর আমরা হাওড়া নিয়ে আলোচনা করব। প্রেসিডেন্সি বিভাগ বলতে যে অঞ্চলটা হচ্ছে সেটা তোমরা খুব সহজে বুঝতে পারছো, যেটা একদম পশ্চিমবঙ্গের দক্ষিণ দিক। এবং এই যে অঞ্চলটা রয়েছে, এই অঞ্চলে যে মাটিটা লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে গঙ্গার পলিমাটি, বিশেষত গঙ্গার পলিমাটি এই অঞ্চলটাতে তুমি লক্ষ্য করতে পারবে। এবং গঙ্গার তীরবর্তী অঞ্চলগুলো নিয়ে পরেই, মোটামুটি তীরবর্তী অঞ্চলগুলোকে নিয়ে পরেই তৈরি হয়েছে এই প্রেসিডেন্সি ডিভিশনটা। তো নদিয়ার কথাই প্রথমে চলে আসি, যে নদিয়া জেলাটি প্রথম গঠিত হয়, নদিয়া জেলাটি প্রথম যে গঠিত হয়েছিল সেটা হচ্ছে 1787-তে প্রথম এটি গঠিত হয়। এর নামকরণের ইতিহাসটা কী? ইতিহাস অনুযায়ী রাজা বল্লাল সেন নদিয়া জায়গাটির প্রতিষ্ঠা করেন। রাজা সেন যুগের যে রাজা ছিলেন বল্লাল সেন, তিনি এই অঞ্চলটি বা এই যে স্থানটি সেটা প্রতিষ্ঠা করেন। বল্লাল সেনের শাসনকালে এটি বাংলার রাজধানীও ছিল বলা হয়ে থাকে। নদিয়া নামের উৎসের নিয়ে নানান মতামত রয়েছে। নদিয়ার নামকরণ প্রসঙ্গে কান্তিচন্দ্র রাঢ়ী যিনি ছিলেন, কান্তিচন্দ্র রাঢ়ী, তিনি নবদ্বীপ মহিমা বলে একটি বই লেখেন। সেই বইতে তিনি উল্লেখ করেন যে ভাগীরথীর তীরস্থ যে চর রয়েছে নবচরে, সেখানে কোনো এক তান্ত্রিক প্রতি সন্ধ্যায় 9টি দিয়া অর্থাৎ প্রদীপ জ্বালিয়ে তন্ত্র সাধনা করতেন। সেই নাম থেকেই দূর থেকে ওখানে লোকজন সেখানে দেখতো এবং বলতো যে এটা হয়তো দিয়ার চর থেকেই নদিয়ার চর বা নদিয়া ডিস্ট্রিক্টের কথাটা এসেছে। এরপর 1787 সালে কি হলো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই জায়গাটার দখল করলো এবং তখনই এই নদিয়া জেলার আত্মপ্রকাশ ঘটল। পরবর্তীকালে দেশভাগের কারণে 1947 সালের প্রথম দিকে, অর্থাৎ 15ই আগস্টের সময়, এটা পূর্ব পাকিস্তানে চলে যায়। আবার 3 দিন পরে সেটাই আবার 18ই আগস্ট ভারতের ভিতর অন্তর্ভুক্ত হয়। তো আমরা বলতে পারি যে মোটামুটি 1948-এ যেয়ে বর্তমানের যে নদিয়ার আমরা রূপ বা মানচিত্রটা লক্ষ্য করছি, সেই রূপ বা মানচিত্রটা গঠন হয় 1948 সালে। এরপর হচ্ছে এখানের মহকুমা। এখানে 4টি মহকুমা রয়েছে: কৃষ্ণনগর সদর, কল্যাণী, রানাঘাট, তেহট্ট। এখানে 2টো রয়েছে লোকসভা, কৃষ্ণনগর ও রানাঘাট, এই 2টো হচ্ছে লোকসভা। বিধানসভা রয়েছে এখানে 17টি, এখানে রয়েছে 17টি বিধানসভা। ব্লকের সংখ্যাও 17টি। এবং এখানের যে সদর শহর, যেটা জানতে চাই বারবার, সেটা হচ্ছে কৃষ্ণনগর একটা বিখ্যাত জায়গা। এবং এখান থেকে তোমাদের নানান প্রশ্ন করতে পারে, এখানে বলতে পারে যে কৃষ্ণনগর কিসের জন্য বিখ্যাত, এখানে যে জগদ্ধাত্রী পুজো হয় সেই জগদ্ধাত্রী পুজো নিয়ে তোমাদের কাছ থেকে জানতে চাইতে পারে, জগদ্ধাত্রী পুজোতে মূর্তিগুলো এত বড় হয় কেন, বিভিন্ন জিনিস নিয়ে তোমাদের কাছে জানতে চাইতে পারে। এই জেলার সাক্ষরতার হার হচ্ছে 75.58% হচ্ছে শিক্ষার হার। তাহলে শিক্ষার হার ভালোই, বুঝতেই পারছো। এবং এই জেলার আয়তন হচ্ছে প্রায় 3930 স্কোয়ার কিলোমিটার। 3930 স্কোয়ার কিলোমিটার হচ্ছে এর আয়তন। এবং এখানে বসবাস করে প্রায় 15.7 লাখ মানুষজন। তাহলে প্রায় 4000 স্কোয়ার কিলোমিটার বা 3900 স্কোয়ার কিলোমিটার এরিয়াতে প্রায় 15.7 লাখ মানুষ এখানে বসবাস করেন। এটা গেল এখানের একটা মোটামুটি আইডিয়া করা গেল। এরপর আমরা চলে আসি যে এখানে নদ নদী নিয়ে। এখানে কি রয়েছে, এখানে প্রধান নদী, নদিয়া জেলার প্রধান নদী হচ্ছে কিন্তু হুগলি বা ভাগীরথী। এবারে এই হুগলি, ভাগীরথী, জলঙ্গি,
ভৈরবী, চূর্ণী, মাথাভাঙা, ইছামতি, এই বিভিন্ন নদী এখানে রয়েছে। কিন্তু তোমাকে প্রশ্ন করতে পারে বা তোমাকে জানতে হবে যেটা, সেটা হচ্ছে এই যে ভাগীরথী নদী, এই যে গঙ্গা বিভক্ত হয়ে গেল, একটা পদ্মা হিসাবে চলে গেল, একটা চলে এলো হচ্ছে ভাগীরথী হিসাবে। সেই ভাগীরথীর সাথে যখন জলঙ্গি এসে মেশে, সেই ভাগীরথীর সাথে যখন জলঙ্গি এসে মেশে, তখন যে ধারাটা তৈরি হলো সেটাকেই ইংরেজরা নাম দিল বা স্থানীয় লোকেরা নাম দিল, যাই হোক, যে এটার নাম দিল হচ্ছে হুগলি। তাহলে ভাগীরথী নদী যখন জলঙ্গি নদীর সাথে যুক্ত হলো, তখন কি হলো, পরবর্তীকালে হুগলি নদী নামে এটা পরিণত হলো। এখানে NH-34 রয়েছে। NH-34 এখানে একটা ইম্পর্ট্যান্ট সড়কপথ। বিভিন্ন রেল স্টেশন রয়েছে, নবদ্বীপ ধাম, কৃষ্ণনগর, সিটি জাংশন, রানাঘাট, বিভিন্ন রেল স্টেশন রয়েছে। এখানের ফসল বলতে হচ্ছে ধান, গম, পাট, আখ, এবং এখানে বিভিন্ন ধরনের ফল, শাকসবজির চাষ হয়ে থাকে। এবং নদিয়া জেলা পশ্চিমবঙ্গের ভিতরে দুগ্ধ উৎপাদনে প্রথম। দুগ্ধ উৎপাদনে, মিল্ক প্রোডাকশানে প্রথম হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের ভিতরে নদিয়া জেলা। এবারে আসছে এখানের কিছু বিশিষ্ট ব্যক্তি নিয়ে পরে একটু আলোচনা করি। তারপর আমরা আরও অন্যান্য জিনিস নিয়ে পরে আলোচনা করব। কীরকম জিনিস নিয়ে আলোচনা করব সেটাকে আগেও আলোচনা করলে অবশ্য করা যায়। তার কারণ হচ্ছে যে আমাকে এখানে যেটা জানতে হবে ইম্পর্টেন্ট হিসেবে এই জায়গাতে, সেটা হচ্ছে এখানকার ডিএম এবং এসপির নাম। কারেন্ট যিনি ডিএম রয়েছেন তিনি হচ্ছেন শ্রী এস অরুণ প্রসাদ IAS। এবং যিনি এখানে এখন এসপি রয়েছেন বর্তমানে, তিনি হচ্ছেন শ্রীমতী ইসানি পল IPS। তো এই হচ্ছে দুটো জায়গা যেখানে ডিএম এবং এসপি সম্পর্কে আমাকে জানতে হবে। এছাড়া আরেকটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, যেটা আমি আগে ঠিক আছে এটা বলে নিই, তারপর আমরা বিশিষ্ট ব্যক্তি ও বিশিষ্ট স্থানে আমরা যাব। সেটা হচ্ছে যে এই জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। তাহলে কর্কটক্রান্তি রেখাকে ইংরেজিতে বলে ট্রপিক অফ ক্যান্সার এই জেলার উপর দিয়ে গেছে। তো ট্রপিক অফ ক্যান্সার যখন এই জেলার উপর দিয়ে গেছে, তোমাকে প্রশ্ন করতে পারে যে এই জেলাতে তাহলে আবহাওয়াটা কেমন হয়। এই জেলাতে আবহাওয়া কিন্তু এমন হবে যে গ্রীষ্মকালের টেম্পারেচার যেখানে 43 থেকে 44 ডিগ্রি সর্বোচ্চ টেম্পারেচার এখানে পাওয়া যাবে, শীতকালে কিন্তু সর্বনিম্ন টেম্পারেচার 8 থেকে 9 ডিগ্রি সেন্টিগ্রেডও এখানে পাওয়া যাবে, দুটোই লক্ষ্য করা যাবে। আর ট্রপিক অফ ক্যান্সার নিয়ে পরে এই প্রশ্নটাও করতে পারে যে ভারতে কটা রাজ্যে ট্রপিক অফ ক্যান্সার রয়েছে, বা কটা রাজ্যকে কাট করে পরে ট্রপিক অফ ক্যান্সার গেছে। তো সেটার হিসাবে আমাকে বলতে হবে যে আমাদের টোটাল 8টি রাজ্যকে, 8টা যে স্টেট রয়েছে তাকে কাট করে পরে গেছে। তো গুজরাট থেকে শুরু হয়েছে, গুজরাট, রাজস্থান, হ্যাঁ, তারপরে MP, তারপরে হচ্ছে আমাদের ছত্তিশগড়, তারপরে হচ্ছে আমাদের ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, তারপরে হচ্ছে মিজোরাম। তাহলে এখানে আমরা বলতে পারবো যে এই 8টা জেলাকে, এই 8টা রাজ্যকে কাট করে পরে ট্রপিক অফ ক্যান্সার গেছে। এবং এই 8টা রাজ্য বাদ দিয়ে পরে যদি আমি দেখি যে পশ্চিমবঙ্গের ভিতরে কটা জেলার মধ্যে দিয়ে গেছে, তাহলে আমাকে বলতে হবে যে পশ্চিমবঙ্গের ভিতরে এটা 4টা জেলার উপর দিয়ে গেছে। তার ভিতরে নদিয়া একটি, কিছু বাঁকুড়া, পুরুলিয়া এবং আমাদের পূর্ব বর্ধমানের উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার গেছে। তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশান, এটা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। এবং ওইখানে প্রশ্ন আসতেই পারে ক্রস কোশ্চেনে, তখন আমাদেরকে সেটা বলতে হবে। ঠিক আছে, ওকে, এই গেল। এরপর আরও একটা ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে এখানকার বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে। এখানে যে বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকে নিয়ে আমরা একটু আলোচনা করব। তো নদিয়া জেলাতে নদিয়া জেলার নাম করলে যার কথা প্রথমেই উঠে আসে, তো তিনি হচ্ছেন কৃত্তিবাস ওঝা রামায়ণের সবথেকে প্রাচীন অনুবাদক, যিনি বাংলাতে অনুবাদ করেছিলেন এবং একজন কবি ছিলেন। এছাড়া রয়েছেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের নাম কে না জানে, মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, আমি লিখে দিচ্ছি, চৈতন্যদেব, কৃত্তিবাস ওঝা, দীনবন্ধু মিত্র হচ্ছেন একজন নাট্যকার এবং সাহিত্যিক। দীনবন্ধু মিত্রর চেষ্টা করবে তোমরা যে কোনো নাটক যে রয়েছে সেই নাটক বা লেখাগুলো সম্পর্কে একটু জেনে নেওয়ার।
দ্বিজেন্দ্রলাল রায়, সুমিত্রা চ্যাটার্জি, ঝুলন গোস্বামী। আচ্ছা, ঝুলন গোস্বামীর নাম প্রচণ্ড এখানে, যেহেতু উনি এই মুহূর্তে খেলছেন বলতে খেলেছেন খুব রিসেন্টলি এবং রিসেন্ট নেমের ভিতর আসে, তো এই ঝুলন গোস্বামীর নাম বলতে হবে যে উনি ইন্ডিয়ান যে ক্রিকেট রয়েছে তাতে ওনার খ্যাতি কীরকমভাবে রয়েছে, প্রচুর খ্যাতি রয়েছে এবং সবথেকে বেশি উইকেট টেকারও উনি মনে হয় ইন্ডিয়ার ক্ষেত্রে। সুধীর চক্রবর্তী রয়েছেন, গোপাল ভাঁড় বলে যে হাস্য কৌতুক যে মনোরঞ্জনকারী যে একটি চরিত্র রয়েছে, সেটাও কিন্তু এই সমস্ত জায়গা থেকেই, কৃষ্ণনগর থেকেই। এবং লালন সাধক বা গীতিকার, সুরকার বা বাউল, দার্শনিক যাই বলবে, সেই লালন ফকিরের নামও কিন্তু এই নদিয়ার সাথেই যুক্ত করা হয়ে থাকে। তো এই ছিল মোটামুটি বিশিষ্ট ব্যক্তিবর্গ যাদেরকে নিয়ে পরে আমাদেরকে নানান প্রশ্ন ফেস করতে হতে পারে, আমাদেরকে এদের নাম বা অবশ্যই বলতে হবে। এছাড়া এখানে দর্শনীয় স্থান আমাদেরকে বলতে হবে। এখানে দর্শনীয় স্থান হচ্ছে নবদ্বীপ। নবদ্বীপের কী বিখ্যাত যদি বলে তাহলে বলতে হবে নবদ্বীপের লাল দই বিখ্যাত। এছাড়া নবদ্বীপের আরও অনেক জিনিসপত্র রয়েছে, চৈতন্যদেবের জন্মস্থান এবং এখানে শ্রী মহাপ্রভুর বিভিন্ন যে দেখার জায়গাগুলো রয়েছে, পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। মায়াপুর রয়েছে, সেখানে অনেক মন্দির রয়েছে। ইস্কন রয়েছে, ইস্কন হচ্ছে পৃথিবীর হিন্দু মন্দিরগুলোর ভিতরে অন্যতম একটা, বৃহত্তম মন্দিরগুলোর ভিতরে। এবারে শান্তিপুর রয়েছে, যেখানে কৃষ্ণনগর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে শান্তিপুর রয়েছে। এখানে রয়েছে বেথুয়াহরি বন্যপ্রাণী অভয়ারণ্য। এছাড়া কৃষ্ণনগর রাজবাড়ি, বল্লাল ডিবি, পলাশির যুদ্ধক্ষেত্রর যে ঘূর্ণি, রোমান ক্যাথলিক চার্চ, এই সমস্ত কিছুই রয়েছে হচ্ছে নদিয়া জেলার ভিতরে। তো সে সমস্ত কিছুই তোমাকে এখানে বলতে হবে এবং সেগুলো নিয়ে আরও ডিটেলস যদি তোমরা পারো সেগুলো পড়াশোনা করো। আমি জাস্ট নোটের হিসাবে বলে দিচ্ছি, কারণ খুব শর্ট নোটে তুমি এই জিনিসপত্রগুলো বুঝতে পারবে বা বলতে পারবে। এছাড়া যেগুলো তোমার ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো তোমরা পড়ে নেবে বা নোট করে নেবে। এবারে চলে আসছি হাওড়া জেলাতে। হাওড়া জেলা হচ্ছে পশ্চিমবঙ্গের সেকেন্ড ক্ষুদ্রতম জেলা। কলকাতা হচ্ছে প্রথম, আর 2 নম্বরেই হচ্ছে আয়তনের দিক দিয়ে সবথেকে ছোট হচ্ছে আমাদের এই ভারতের গ্লাসগো হচ্ছে হাওড়া। হাওড়ার যে আয়তন যদি প্রশ্ন করতে পারে, হাওড়ার আয়তন হচ্ছে 1667 স্কোয়ার কিলোমিটার, কিন্তু এর লোকসংখ্যা হচ্ছে 48.5 লাখ। তার মানে তুমি এখানে জনঘনত্বটা বুঝতে পারছো যে কী পরিমাণে এই জায়গাটা জনঘনত্ব রয়েছে, প্রচণ্ড পরিমাণে ওভার পপুলেটেড হয়ে রয়েছে। তো এটা আমাদেরকে এর থেকে একটা কোশ্চেন করতে পারে, সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর 1938 সালের 1 জানুয়ারি হাওড়া জেলা রূপে আমাদের সম্মুখে আসে। আর হাওড়া নামকরণের পিছনে সার্থকতা কি, এই প্রশ্নটা করতে পারে, বা কেন হাওড়াকে হাওড়া বলা হয়। তো হাওড়া নামের উৎপত্তি অনেক মত রয়েছে। তার ভিতরে একটা মত হচ্ছে যে হাওড়া শহরের অদূরে অষ্টদশ শতাব্দীতে হাড়িরা বলে একটা গ্রাম ছিল, সেই হাড়িরা নাম থেকেই অপভ্রংশ হয়ে হাওড়া এসেছে। আবার কেউ মনে করে যে এখানে হাবড় বলে একটা শব্দ হয়, হাবড় কথার অর্থ হচ্ছে পাঁক বা কাদা। সেই পাঁক বা কাদাযুক্ত স্থান থেকেই হাবড় থেকেই এসেছে হাওড়া বা হাওড়া যেটাকে আমরা বলছি আর কি। সেই হাওড়ার নামকরণটা এভাবেই তৈরি হয়েছে বলে অনেকে মনে করেন। তো 20 শতাব্দীর পূর্বে হাওড়া নামে কোনো জেলা ছিল না। তো 1760-এ হাওড়া অঞ্চলটি বর্ধমানের অন্তর্গত হয়। 1975-এ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বর্ধমান থেকে হুগলি জেলাকে আলাদা করে। সেই সময় হাওড়া অঞ্চল হুগলি জেলার অন্তর্গত হয়। 1843 সালে আবার হাওড়া জেলা হুগলি জেলা থেকে বিভক্ত হয় এবং পরে 1938-এর 1 জানুয়ারি হাওড়া জেলা একটা স্বতন্ত্র জেলারূপে আত্মপ্রকাশ করে। 1963 সাল পর্যন্ত হাওড়া জেলা বর্ধমান যে ডিভিশন ছিল, প্রশাসনিক বিভাগ, তার আন্ডারে ছিল। পরবর্তীকালে 1963-এর পরে সেটা প্রেসিডেন্সি বিভাগে যুক্ত হয়ে যায়। হাওড়াতে বিধানসভার সংখ্যা হচ্ছে 16টি বিধানসভা রয়েছে, 2টি মহকুমা রয়েছে, 3টি লোকসভা রয়েছে, জেলা পরিষদ রয়েছে 1টি, ব্লক 14টা, আর সদর শহর হচ্ছে এখানের হাওড়া। এর বিভাগ হচ্ছে প্রেসিডেন্সি, সেটা আমরা আগেই বলেছি। এই জেলাতে অন্তর্গত এই যে শিক্ষার হার, সেটা কিন্তু প্রায় 80% হচ্ছে এই জেলার শিক্ষার হার। এইখানে প্রধান নদী বলতে তো অবশ্যই এখানে হুগলি বলতে হবে। আমি আগেই বলেছি হুগলি নদী কাকে বলছে, যে হুগলি নদী হচ্ছে যে যখন আমরা ভাগীরথী এবং জলঙ্গির নদী এসে মিশছে, তারপরই সেটা হুগলি নদী নামে পরিচিত হচ্ছে। এবং এখানে হুগলি আছে, রূপনারায়ণ আছে, দামোদর আছে এবং সরস্বতী রয়েছে। এই নদীগুলো খুব এখানের ইম্পর্টেন্ট, বাট হুগলি নদী কিন্তু এখানে
প্রধান নদী আমরা এখানে বলবো। এখানে NH2 লক্ষ্য করা যায়, NH16 লক্ষ্য করা যায়। প্রধান জাতীয় সড়কগুলোর ভিতরে এই NH2 NH16 এখানে লক্ষ্য করা যায়। এবারে হচ্ছে রেল স্টেশন বলতে গেলে হাওড়া জাংশন রেল স্টেশনের নাম সবসময় আসবে, যে এগুলো সব থেকে যে মানে ইম্পর্ট্যান্ট আমাদের যে স্টেশনগুলো রয়েছে, যেমন মুম্বাই, কলকাতা বা দিল্লি বা চেন্নাই, তার মধ্যেও আমাদের হাওড়া জাংশনের নাম কিন্তু সবাইকার প্রথমে আসে। এবারে হচ্ছে এখানে যে ফসল হয়, এখানে কিন্তু প্রচুর ফসল হয় এই জায়গাতে, কারণ যেহেতু গঙ্গার পলি মাটি রয়েছে এখানে, তো এখানে বিভিন্ন রকমের শাকসবজি, ধান, গম, আলু, ডাল, তৈলবীজ এই সমস্ত কিছুই এখানে হয়ে থাকে। তো এগুলো আমাদেরকে বলতে হবে নর্মালি। এছাড়া আরও একটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে এখানের দেখার বা দর্শনীয় স্থানের ভিতরে এখানে যেটা প্রথম পড়ে সেটা হচ্ছে বেলুড় মঠ। বেলুড় মঠ নিয়ে পরে তোমাকে প্রশ্ন করতে পারে যে বেলুড় মঠ যে রামকৃষ্ণ মিশন যে রয়েছে, সেই রামকৃষ্ণ মিশনের কখন গঠন হয়েছিল, কে গঠন করেছিল, গঙ্গার কোন পাড়ে আমাদের রয়েছে বেলুড় মঠ রয়েছে, কত সালে সেটা স্থাপিত হয়। যাই হোক, এগুলো সমস্ত প্রশ্ন তোমায় করতে পারে। এছাড়া হাওড়াতে আচার্য জগদীশচন্দ্র বসুর বোটানিক্যাল গার্ডেন রয়েছে। বোটানিক্যাল গার্ডেন কোথায় রয়েছে? হাওড়া শিবপুরে। তো সেটা একটা ঐতিহাসিক উদ্ভিদ উদ্যান। এখানের মূল আকর্ষণ হচ্ছে যে 250 বছরের পুরনো বুড়ো গাছ। তো এই উদ্যানে প্রায় 1400 থেকে 1500 প্রজাতির গাছ রয়েছে। তো সেইগুলোকে তোমাকে জানতে হবে, একটু ডিটেলসে জানতে হবে। আর হাওড়া ব্রিজ নিয়ে পরে তো আলাদা করে একটা ভিডিও তৈরি হয়ে যাবে। তো হাওড়া ব্রিজের কোন কোম্পানি বানিয়েছে, কোন কোম্পানি এর আর্কিটেক্ট ছিল, কবে হাওড়া ব্রিজ তৈরি হয়েছিল, আমি বিভিন্ন ভিডিওতে এগুলো বলেছি অলরেডি। হ্যাঁ, কোন সময় হাওড়া ব্রিজ তৈরি করা হয়েছিল, কখন শুরু হয়েছিল এবং কখন শেষ হয়েছিল, তো এই সমস্ত, এবং কবে এটা হাওড়া ব্রিজের নাম চেঞ্জ করে পরে রবীন্দ্র সেতু রাখা হয়, কেন রবীন্দ্র সেতু রাখা হয়েছিল। তো এই সমস্ত জিনিসপত্র নিয়ে পরে তোমাকে প্রশ্ন করতে পারে, কারণ হাওড়া ব্রিজ টোটালি একটা আলাদা ভিডিও হয়ে যেতে পারে হাওড়া ব্রিজ সম্পর্কে বলতে গেলে। প্রথমে তো হাওড়া ব্রিজের হাওড়া ব্রিজ বলে কিছু ছিল না, সেখানে আগে নৌকা রেখে যাতায়াতের ব্যবস্থা হতো। পরবর্তীকালে সেখানে একটা ছোট ব্রিজ তৈরি করা হয়, সেই ছোট কাঠের পাটাতনের ব্রিজ পরবর্তীকালে যে হাওড়া ব্রিজে কীভাবে পরিণত হলো। তো তোমাকে সেটা সম্পর্কে একটা ছোট ইতিহাস জানতে চাইতেই পারে। বা হাওড়া ব্রিজ হচ্ছে একটা ক্যান্টিলিভার ব্রিজ। আচ্ছা, তুমি বললে যে কী ধরনের ব্রিজ, তুমি বললে ক্যান্টিলিভার ব্রিজ, তখন তোমাকে প্রশ্ন করতে পারে ক্রস কোশ্চেনে, আচ্ছা ক্যান্টিলিভার ব্রিজ বলতে কী বোঝো। আচ্ছা, এরকম প্রশ্ন করতে পারে যে এই যে হাওড়া ব্রিজ রয়েছে, এই হাওড়া ব্রিজের ক্ষেত্রে হাওড়া ব্রিজের যে মানে ওয়ার্কিং প্রিন্সিপালটা, সেই প্রিন্সিপালটা কী, মানে কীভাবে ব্রিজটা ক্যান্টিলিভার ব্রিজ হিসেবে কাজ করছে। নিচে তো কোনো পিলার নেই, তাহলে পিলার না থাকলে কীভাবে লোড ট্রান্সফার হচ্ছে। তো এইগুলো জেনারেলি মানে একটা নন টেকের সাথে টেককে মিশিয়ে তোমাকে প্রশ্ন করতেই পারে। আর পুরোটাই তো নাট বোল্ট দিয়ে রয়েছে, রিভার্স সিস্টেমে কাজ হয়েছে, এগুলো নিয়ে সমস্ত কিছু প্রশ্ন তোমাকে করতে পারে। তো সেগুলো একটু চেষ্টা করো যাতে নন টেকনিক্যাল কোশ্চেনের সাথে জুড়ে পড়ে, যদি টেকনিক্যাল কোশ্চেন করে তুমি যেন তাতে পিছপা না হও। একটা সময় অবধি আমি যেটুকু জানি তাতে একটা সময় অবধি ছিল যে হাওড়া যে ব্রিজটি ছিল হাওড়াতে, মানে সেটি হাওড়া ব্রিজ নামে পরিচিত ছিল না, তো সেই ব্রিজটিকে খোলা যেত, এরকম একটা কথাবার্তার প্রচলন রয়েছে। আবার অনেকে বলে যে এখানে নাকি প্রচুর মানুষকে কবর দেওয়া হয়েছে ওই হাওড়া ব্রিজের অ্যাপার্টমেন্ট তৈরি করতে যেয়ে। তো এগুলো নিয়েও তোমাকে প্রশ্ন করতে পারে যে তুমি কি জানো এটা কি ঠিক, এটা কি রিউমার, কোনটা রিউমার। এই সমস্ত প্রশ্ন তোমাকে হাওড়া সেতু নিয়ে করতে পারে। বর্তমান হাওড়া সেতুর নাম রবীন্দ্র সেতু, সেটা তোমাকে বলতে হবে, এবং কলকাতা এবং হাওড়া এই দুটি অঞ্চলকে এটা যুক্ত করে। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে বিদ্যাসাগর সেতু। হুগলি নদীর উপর অবস্থিত ভারত তথা এশিয়ার বৃহৎ এবং উচ্চতম এবং ঝুলন্ত সেতু হচ্ছে এই বিদ্যাসাগর সেতু। এটিও কলকাতা হাওড়ার ভিতর সংযোগ স্থাপন করে। এটা যেমন এদিকে যে হাওড়া স্টেশনে মিশছে, বিদ্যাসাগর সেতু যেয়ে পরে কিন্তু আমাদের মিশছে হচ্ছে সাঁতরাগাছিতে। এবার হচ্ছে গাদিয়াড়া, উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত হুগলি এবং রূপনারায়ণ নদীর মিলনস্থল, সেটা হচ্ছে গাদিয়াড়া, একটা বড় পর্যটন কেন্দ্র। এছাড়া রয়েছে গড়চুমুক, বিবেকানন্দ, নিবেদিতা সেতু, রেল মিউজিয়াম, কল্যাণেশ্বরী মন্দির, মদন গোপাল জিউ মন্দির, এ সমস্ত মন্দির এখানের বিখ্যাত পর্যটন কেন্দ্র হিসাবে রয়েছে। এবারে প্রশ্ন করতে পারে এখানে যে তাহলে তুমি এত কিছু বললে, এবারে হাওড়ার বিখ্যাত কিছু মনীষীদের নাম করো বা ব্যক্তিদের নাম করো। তখন তোমাকে প্রথমেই বলতে হবে শিশির কুমার ভাদুড়ী। শিশির কুমার ভাদুড়ী হচ্ছেন ভারতের আধুনিক বাংলা নাটকের পথিকৃৎ এবং একজন খ্যাতনামা অভিনেতা এবং দক্ষ নাট্যকার শিশির কুমার ভাদুড়ী। এছাড়া রয়েছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়।
সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ননীবালা দেবী, হ্যাঁ, কানন দেবী, তারপরে হচ্ছে মনোজ কুমার তেওয়ারি অর্থাৎ মনোজ তেওয়ারি। তো এই সমস্ত জিনিসগুলোর নাম তোমাকে বারবার করে বলতে হবে। আরও অনেক মানুষজন রয়েছে, তাদের নামও তুমি বলতে পারো, আমি সবগুলো এখানে আর বললাম না। এবং যাদেরই তুমি নাম বলবে চেষ্টা করবে তাদের নামের সম্পর্কে একটু জেনে নেওয়ার। যেমন সুনীতি কুমার চট্টোপাধ্যায় ছিলেন একজন ভাষাতাত্ত্বিক, সাহিত্যিক এবং শিক্ষাবিদ। শিশির কুমার ভাদুড়ী বললে তোমাকে বলতে হবে তিনি হচ্ছেন ভারতে বাংলার যে নাটক তার পথিকৃৎ খ্যাতনামা একজন অভিনেতা, নাট্যকার। কানন দেবী একজন সঙ্গীত শিল্পী, বাঙালি অভিনেত্রী, লেখিকা, সমস্ত কিছু। মনোজ তিওয়ারি একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটার। আর ননীবালা দেবী যিনি রয়েছেন তিনি হচ্ছেন একজন বাঙালি বিপ্লবী এবং প্রথম বলা হয়ে থাকে যে তিনি প্রথম মহিলা রাজবন্দী ছিলেন। তো এইগুলোর একটু ডিটেলসে জেনে, প্রত্যেকটা সম্পর্কে হালকা হালকা একটা করে ডিটেলস জেনে তোমাদেরকে চেষ্টা করতে হবে এগুলোকে মনে রাখার। এইটুকু মনে রাখলে আমার মনে হয় যে এগুলো নিয়ে পরে বিশাল কিছু চাপ নেই। এরকম ছোটোখাটোই প্রশ্ন করে, খুব একটা বেশি প্রশ্ন করবে না, কিন্তু ঘুরিয়ে পরে যদি তোমাকে প্রশ্ন করে তাহলে সেক্ষেত্রে তুমি যেন অ্যান্সার দিতে পারো, যে নন টেক থেকে যখন টেকের প্রশ্নে ঢুকে যাবে তখন যেন কোনো অ্যান্সার দিতে তোমার ভুল না হয়, সেটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর যে বর্তমানে যিনি ডিএম রয়েছেন আমাদের হাওড়ার, তার নাম হচ্ছে ডক্টর পি দীপপ্রিয়া IAS, ডক্টর পি দীপপ্রিয়া IAS। তিনি হচ্ছেন হাওড়ার বর্তমান ডিএম, মানে বর্তমানে যিনি রয়েছেন। আর যদি এখানে প্রশ্ন করে, আরেকটা প্রশ্ন করতে পারে যে এই এখন হাওড়াতে এসপি কে রয়েছে, বর্তমান এসপি কে রয়েছে, সেটাও কিন্তু তোমরা একবার দেখে নিও। আমার যেটুকু ইনফরমেশান রয়েছে, কারণ এই ইনফরমেশানগুলো কখনো কখনো ঠিক হয়, আবার কখনো কখনো আপডেট না থাকার জন্য রিসেন্ট ইনফরমেশানগুলো একটু চেঞ্জ হয়ে যায়, তো সেক্ষেত্রে খুব মুশকিল হয়। এবারে আবার এসপির ক্ষেত্রেও অনেক রকম ভাগ থাকে, এসপি, অ্যাডিশনাল এসপি রুরাল, এইভাবে অনেক সময় ভেঙে দেয়। তো তোমরা যেটা আপাতত বলবে এসপি যদি প্রশ্ন করে, তাহলে হচ্ছে এসপি হচ্ছেন যে আমাদের মিসেস স্বাতি ভাঙ্গালিয়া IPS। মিসেস স্বাতি ভাঙ্গালিয়া IPS হচ্ছেন, ইনি এসপি হিসাবে রয়েছেন হাওড়ার। তো এগুলো একটু তৈরি করে যাবে, এগুলোই যথেষ্ট, এর বেশি লাগবে না, এর বেশি কিচ্ছু লাগবে না। আর যদি কিছু ইনফরমেশান আমি ভুল বলে থাকি, কিছু ইনফরমেশান মনে হয় যেহেতু তোমরা সেই জেলা থেকে বিলং করছো, তো হতে পারে কিছু কিছু জিনিসপত্র তোমাদের কাছে আরও বেশি জানো তোমরা, বা সেই সম্পর্কে তোমরা ওয়াকিবহল, তাহলে একটা কাজ করো, তো সেটা কমেন্টে আমাদেরকে অবশ্যই জানিয়ে দিও। তাহলে আমি সেই কমেন্টটাকে পিন কমেন্ট করে দিতে পারবো যে এই জিনিসটাকে সবাই ঠিক করে নাও। থ্যাংক ইউ পেশেন্স রাখার জন্য, ভিডিও শোনার জন্য। আর আমি আগেই বলেছি যে সমস্ত যত জেলা রয়েছে সব জেলা সম্পর্কেই কিছু না কিছু জিনিস তোমাকে জানতে হবে, কারণ তুমি যেহেতু পশ্চিমবঙ্গে থাকবে, কোন জেলায় তোমার পোস্টিং হবে তুমি জানো না। তো ওরা চাইলে ইন্টারভিউ প্যানেল চাইলেই জানতে চাইতে পারে যে আচ্ছা পশ্চিমবঙ্গের ভিতর কোন জেলার, মানে তুমি কোন জেলা থেকে যেমন বিলং করছো, সেরকম পশ্চিমবঙ্গের সবথেকে বড় ব্যারেজ কোথায় রয়েছে, পশ্চিমবঙ্গের সবথেকে বড় নদী কোথায় পশ্চিমবঙ্গে সেই নদীটি প্রবেশ করেছে, বা সবথেকে বড় ইরিগেশন প্রজেক্ট কী। তো সেই জন্য প্রত্যেকটা জেলা সম্পর্কে কিছু না কিছু জিনিস তোমাকে জানতেই হবে, এবং সেগুলো জানলে পরেই তখন প্রত্যেকটা জেলার ওই টেকনিক্যাল জায়গাগুলো জানলে পরেই তোমার সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, এবং নন টেকনিক্যাল তুমি কোথাও আটকাবে না। ওকে, থ্যাংক ইউ।